নমস্কার প্রিয় দর্শক বন্ধু, আমি সুচারু বাংলাদেশের এই বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে স্বাগত জানাই। গত বছর 5ই আগস্ট থেকে বাংলাদেশের প্রত্যেকটা মুহূর্তের খবর, আভ্যন্তরীণ খবর, বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের সম্পর্কের খবর, আন্তর্জাতিক ক্ষেত্রে বাংলাদেশের ভাবমূর্তি, বিভিন্ন ধরনের খবর লাগাতার আপনাদেরকে আমি দিয়ে চলেছি। আজকেও আমরা বাংলাদেশের এই বিশেষ প্রতিবেদনে আপনাদেরকে চোখ রাখার জন্য বলবো। আজকের প্রতিবেদনে থাকছে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে শেষ হাসি হাসছে কোন দল, কারা ক্ষমতায় আসছে, কে হতে চলেছেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী, রাজনৈতিক দলগুলোর প্রচার কৌশলে এবারে ইস্যু কী, যে ইস্যুগুলোকে নিয়ে তারা সামনে যাবেন, মানুষের সঙ্গে কথা বলবেন। 17 বছর পর দেশে ফিরে তারেক রহমান কোন আবেগকে কাজে লাগিয়ে প্রচার করছেন? জামাতে ইসলামের আমির শফিকুর রহমান তিনি প্রচার কৌশলে ঠিক কী বলছেন? আওয়ামী লীগের ভোট কোন দিকে যাবে? আওয়ামী লীগের নেতাকর্মীরা কি বিএনপিকে ভোট দেবেন নাকি জামাতকে ভোট দেবেন? বাংলাদেশের আপামর মানুষ 12ই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কতটা উদ্গ্রীব, সেই সব বিষয় নিয়েই আমাদের আজকের এই বিশেষ প্রতিবেদন। পুরো প্রতিবেদনটায় চোখ রাখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন। চলুন আজকে সরাসরি প্রতিবেদনে যাওয়া যাক। প্রিয় দর্শক বন্ধু, আমরা ইতিমধ্যেই জানি যে 17 বছর পর তারেক রহমান বিএনপির শীর্ষ নেতা তিনি দেশে ফিরেছেন এবং দেশে ফেরার পর 8.5 লক্ষ মানুষ তাকে হাত তুলে আশীর্বাদ করেছে, সম্বর্ধনা পেয়েছেন। সম্বর্ধনার মঞ্চে দাঁড়িয়ে একটি ইংরেজি শব্দবন্ধের ব্যবহার করেছেন তারেক রহমান, আই হ্যাভ আ প্ল্যান। সেই প্ল্যানটা কি? বাংলাদেশের আপামর জনতা, আপামর জনগণ সেটা জানতে চাইছে যে কি সেই প্ল্যান, যে প্ল্যানের কথা বললেন তারেক রহমান। তার প্ল্যানে কি বাংলাদেশ বদলে যাবে? তার প্ল্যানে কি বাংলাদেশ উন্নতির দিকে এগোবে, প্রগতিশীল বাংলাদেশে পরিণত হবে, প্রত্যাশিত বাংলাদেশ গঠিত হবে? এইগুলো কিন্তু এখন মানুষের মনে ঘোরাফেরা করছে, কারণ মানুষ প্রত্যাশায় বাঁচেন। প্রত্যাশা পূরণের বার্তা যে দেবে তাকে ভোট দেন। একদিকে যখন তারেক রহমান এই জমি শক্ত করছেন, ঠিক সেই সময় চলে গেলেন তার মা খালেদা জিয়া। ফলে সেই মায়ের আবেগকেও তার নির্বাচনী প্রচারের সেন্টিমেন্টে তিনি রাখছেন। এবং তারেক রহমান শুধু বিএনপি নয়, তার সহযোগী দলগুলো, জোটে থাকা দল, গণসংহতি, ওয়ার্কার্স পার্টি, এছাড়াও আরও 2-4টে রাজনৈতিক দল রয়েছে যারা বিএনপির সঙ্গে এবারের নির্বাচনে, জাতীয় সংসদ নির্বাচনে জোট বেঁধেছে, তাদের আসনের দাবি দাওয়াকে অত্যন্ত গুরুত্ব দিচ্ছেন। কিন্তু তারেক রহমানের বিরুদ্ধে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ অভিযোগ উঠছে যে দলের আদি বা পুরনো নেতা যারা দীর্ঘ সময় ধরে বিএনপি করছে, বিএনপির জন্য মাঠে নেমে লড়াই করেছে, দলের পতাকা কাঁধে নিয়ে মার খেয়েছে, জেল যাপন পর্যন্ত হয়েছে, আওয়ামী লীগের অত্যাচার পর্যন্ত সহ্য করেছে, সেই সমস্ত পুরনো নেতাদের অনেককেই তারেক রহমান এবারে নির্বাচনে প্রার্থী করলেন না। সেই সমস্ত ক্ষুব্ধ হওয়া পুরনো নেতারা তারা এবারের নির্বাচনে স্বতন্ত্রভাবে লড়ছে। তাহলে ক্ষতিকার? ক্ষতি কিন্তু বিএনপির হবে, কারণ বিএনপির ভোট ব্যাংকটা তারা কাটবে। আবার অন্যদিকে আপনাদের আরেকটি প্রতিবেদন আমরা পূর্ববর্তী প্রতিবেদনেই জানিয়েছি যে জামাতে ইসলামী, এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, এলডিপি, এছাড়াও ইসলামপন্থী বিভিন্ন দলকে সঙ্গে নিয়ে মহাজোট তৈরি করে বিএনপির বিরুদ্ধে রণকৌশল তৈরি করে ফেলেছেন জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এবং এই শফিকুর রহমানের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে এই ছবিটা থাকা অত্যন্ত জরুরি, যাতে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা অন্তত শান্তিপূর্ণ, অবাধ হয়। মানুষ তার গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকারের মাধ্যমে পছন্দের প্রধানমন্ত্রী এবং পছন্দের রাজনৈতিক দলকে বেছে নেন। কিন্তু এই মুহূর্তে 5টা কারণ উঠে আসছে। বিশ্লেষকরা ব্যাখ্যা করছেন, রাজনৈতিক সমালোচকরা ব্যাখ্যা করছেন, মুক্তমনারা ব্যাখ্যা করছেন যে 5টা কারণের জন্য জামাতে ইসলামী বাংলাদেশের সরকার গঠন করতে চলেছে 12ই ফেব্রুয়ারি ভোটের পর থেকে, সেটা প্রায় পরিষ্কার হয়ে গেছে। সেই বিশ্লেষণ বা সেই ব্যাখ্যাই আজকে আপনাদের সামনে রাখব যে কোন 5টা কারণে জামাতে ইসলাম সরকার গঠন করতে চলেছে। প্রথম কারণ এই সাম্প্রতিকতম সময়ে বাংলাদেশে প্রায় 1.5 বছর বা 1 বছর এই সময় পর্যায়ে বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিশ্ববিদ্যালয়গুলিতে যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেই ছাত্র সংসদ নির্বাচনে দেখা যাচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই জয়লাভ করেছে জামাতে ইসলামের ছাত্র উইং। অর্থাৎ এই যে জামাতে ইসলামী পার্টি বা দল,
শফিকুর রহমানের দল, তাদের যে ছাত্র সংগঠন, তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে একাধিপত্য পেয়েছে, নির্বাচনের মাধ্যমে জয়লাভ করেছে। চিটাগং ইউনিভার্সিটি আছে, এছাড়াও আরও 7 থেকে 8টা বিশ্ববিদ্যালয় এবং 9 থেকে 10টা শিক্ষা প্রতিষ্ঠানে বাংলাদেশে জামাতে ইসলামের স্টুডেন্ট উইং তারা কিন্তু জয়লাভ করেছে। অর্থাৎ এই ছাত্র সমাজ, যুব সমাজ, জামাতে ইসলামীর তারা জয়লাভ করা মানে এটা একটা দিক নির্দেশ যে জামাতে ইসলামের ছাত্র সংগঠনের ওপর নবপ্রজন্মের আস্থা আছে, মানে জামাতে ইসলামের ওপরও আস্থা আছে। জাতীয় সংসদ নির্বাচনে জামাতে ইসলামকে বাংলাদেশের নব সমাজ, যুব সমাজ বা তরুণ তুর্কি যাই বলেন না কেন, তারা কিন্তু পছন্দ করছে, তারা কিন্তু ভোটটা জামাতে ইসলামকে দেবে। তার আগে তারা সেমিফাইনালেই বুঝিয়ে দিয়েছে যে বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানে কেন জামাত জয়লাভ করলো। প্রথম কারণ। দ্বিতীয় কারণে যেটা বলা হচ্ছে যে প্রথমেই জামাতে ইসলামের আমির শফিকুর রহমান তার সহযোগী জোট দলগুলোর থেকে একসঙ্গে মিলে জয়েন্ট প্ল্যাটফর্মে এনসিপি, এলডিপি, ইসলামিক দলগুলোকে নিয়ে শফিকুর রহমান বলেছেন যে বাংলাদেশে নির্বাচনে জামাতে ইসলামী জয়লাভ করে আসলে এবং তার সহযোগী দলগুলো জিতে আসলে প্রথম কাজ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ। এই দুর্নীতিমুক্ত বাংলাদেশ বলতে গিয়ে আওয়ামী লীগের সময়কার শাসনকালকে উল্লেখ করা হয়েছে, শেখ হাসিনার সময়কালকে উল্লেখ করা হয়েছে, যেখানে বলা হয়েছে যে যমুনা ব্রিজ এছাড়াও আরও একাধিক কথাকে বলে এবং ট্রান্সপোর্ট, পরিবহনের ক্ষেত্রে মিলিয়ন মিলিয়ন টাকা দুর্নীতি করা হয়েছে এবং হাওয়ালার মধ্যে সেই টাকা পাচার করেছেন তৎকালীন শেখ হাসিনার সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীরা, আওয়ামী লীগের নেতারা একেবারে হাওয়ালার মাধ্যমে টাকা পাচার করেছেন। তাদের অ্যাকাউন্টে, বিভিন্ন বাইরের অ্যাকাউন্টে প্রচুর টাকা রয়েছে। দুর্নীতি করে তারা এই টাকা করেছেন, দেশের ক্ষতি করে, দেশের সম্মানকে নষ্ট করে। জামাতে ইসলাম ক্ষমতায় আসলে সেটা করবে না। তাদের একটাই স্লোগান ইনশাআল্লাহ, যে তারা দুর্নীতি মুক্ত বাংলাদেশ তৈরি করবে, প্রথম কাজ হবে। এবং সেই সময় যদি দেখা যায় সরকার চালাতে গিয়ে জামাতে ইসলাম বা তার সহযোগী যারা দল রয়েছে তারাও তো সরকার পক্ষে থাকবেন, সেখানে যদি কেউ দুর্নীতি করছে তাহলে তার বিরুদ্ধে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেবে সরকার। শফিকুর রহমান কমিটমেন্ট করেছেন যে এই বাংলাদেশ হবে, প্রথম কাজ হবে জামাতে ইসলামীর সরকারে আসলে দুর্নীতিমুক্ত করা। ফলে জামাতে ইসলামীর শফিকুর রহমানের এই প্রচার কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের সেন্টিমেন্টে নেওয়ার মতো, গ্রহণ করার মতো। এই যে দুর্নীতিমুক্ত বাংলাদেশের কথা এতদিনে বললেন, এখন দেখুন অনেকগুলো রাজনৈতিক দল প্রচার করছে, কিন্তু কেউ একবারও মুখে এই শব্দটা উচ্চারণ করেনি যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব। শেখ হাসিনার সময় যে ধরনের বাংলাদেশ ছিল বা আওয়ামী লীগের নেতা, মন্ত্রী, সাংসদরা যে দুর্নীতি করেছে সেই দুর্নীতি চলবে না। দ্বিতীয় কারণ, এই কারণে কিন্তু বাংলাদেশে ক্ষমতায় আসার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে জামাতের। এবার আপনাদেরকে বলবো তৃতীয় কারণ, বিএনপি সংঘবদ্ধ নয়। বিএনপির ভেতরে বিদ্রোহ রয়েছে। যে সমস্ত জায়গায় বিদ্রোহ রয়েছে, যে সমস্ত জায়গায় বিএনপির পুরনো নেতারা তাদের যে দলীয় প্রতীক, সেই প্রতীকে টিকিট না পেয়ে তারা স্বতন্ত্রভাবে অর্থাৎ নির্দল প্রার্থী হিসাবে লড়ছে, তাতে বিএনপিরই ক্ষতি হবে, লাভ হবে জামাতে। যে কারণে তৃতীয় কারণ হিসাবে বলতে পারি জামাতে ইসলাম বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি নির্বাচনে ক্ষমতায় আসছে। চতুর্থ কারণ আমরা জানি জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটা বিরাট বৈপ্লবিক পরিবর্তন এসেছে। এই জুলাই এর যে বৈপ্লবিক আদর্শ বা আমরা জানি জুলাই সনদের কথা, সেইটা বাস্তবায়ন করবে জামাতে ইসলামী। ফুল কমিটমেন্ট করেছেন শফিকুর রহমান। তিনি বলেছেন জুলাই বিপ্লবের আদর্শ বাস্তবায়িত হবে জামাতে ইসলামী সরকারের আমলে। একদিকে দুর্নীতি মুক্ত বাংলাদেশ, আর অন্যদিকে জুলাই বিপ্লবের আদর্শ বাস্তবায়িত হবে জামাতে ইসলামের সরকারের আমলে। শফিকুর রহমান এই কমিটমেন্ট জাতির উদ্দেশ্যে, বাংলাদেশবাসীর উদ্দেশ্যে করেছেন। এটা খুব গুরুত্বপূর্ণ অ্যানাউন্সমেন্ট, কারণ আমরা জানি যে এই জুলাই গণ অভ্যুত্থানে কীভাবে বাংলাদেশ উত্তাল হয়েছিল। ফলে এই উত্তাল হওয়া এবং শেখ হাসিনা সে কারণেই চাপে পড়ে তিনি দেশ ত্যাগ করেছিলেন, ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন। ফলে এইটা খুব গুরুত্বপূর্ণ, যেটা কেউ পারেনি। তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূসও পারেননি জুলাই বিপ্লবের আদর্শকে বাস্তবায়িত করতে, যেটা পারবেন বলে অত্যন্ত প্রত্যয়ের সঙ্গে দাবি করছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান।
এবং তার সহযোগী দলকেও সেগুলো তিনি বুঝিয়েছেন। এনসিপি, এলডিপি, ইসলামিক দলগুলোকেও তিনি এই কথা বুঝিয়েছেন। ফলে জামাতে ইসলামের সরকার আসা শুধু সময়ের অপেক্ষা বলা যেতে পারে। এর পরের কারণটা আপনাদের কাছে নিয়ে যাব। সেই পরের কারণটা কি? পরের কারণ হচ্ছে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। সেই শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনবে এই দল জামাতে ইসলামী। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তারা বেশি করে নজর দেবে। দেশের শিক্ষা নীতিতে আমূল পরিবর্তন কিছু করার ভাবনা রয়েছে তাদের। তবে তার আগে তাদেরকে ক্ষমতায় আসতে হবে। ক্ষমতায় এলে তারা শিক্ষা সংক্রান্ত নতুন পলিসি তৈরি করবে। এই মানধাতা আমলে বা বিগত 15 বছর ধরে আওয়ামী লীগের আমলে যে ধরনের শিক্ষা পলিসি চলেছে সেই পলিসি সর্বাগ্রে গ্রহণ করা হবে না। জামাতে ইসলামী কথা বলছে না যে সেগুলো ফেলে দাও, কিন্তু তার মধ্যেও কিছু নবতম সংযোজন থাকবে যাতে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা সুদৃঢ় হয়। পঞ্চমতম কারণ এবং শেষ কারণ যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে আওয়ামী লীগ যেহেতু ভোটে অংশ নিতে পারছে না, তাহলে তাদের ভোটটা কোথায় যাবে? যদিও শেখ হাসিনা উইসপারিং ক্যাম্পেইন করেছেন, তিনি বার্তা দিয়েছেন টেলিফোনে, অনেকের কাছে একেবারে গোপন বার্তা গেছে যে বিএনপিকে ভোটটা দাও, কিন্তু অনেকে বলছেন এই বিএনপির ওপর আওয়ামী লীগ অত্যাচার করেছে। ফলে বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের নেতাকর্মীরা যারা রয়েছেন এখন বাংলাদেশে তাদেরকে কি ছেড়ে দেবে? তারা কি প্রতিশোধ নেবে না? প্রতিশোধের আগুনে জ্বলছে বিএনপি। আওয়ামী লীগের অত্যাচারের কথা তারা ভুলে যায়নি। ফলে এইখানে দাঁড়িয়ে আওয়ামী লীগের সমর্থকরা যারা এখন দেশে রয়েছে তারা ভাবছেন যে বিএনপিকে ভোট দিলেই, বিএনপি জিতে আসলেই তাদের ওপর অত্যাচার হবে। তার থেকে মন্দের ভালো জামাতে ইসলামকে দেওয়া। ফলে আওয়ামী লীগের ভোটটা বিকল্প চয়েস হিসাবে জামাতে ইসলামের দিকে শিফট করে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা রয়েছে। এই 5টা কারণেই বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে অভাবনীয় সাফল্য পেয়ে 8 দলীয় এই জোট গঠন করে প্রায় 200 আসনে ক্ষমতায় আসতে পারে জামাতে ইসলামী, এমনটাই কিন্তু বিশ্লেষণ করছে বাংলাদেশের বিশ্লেষকরা, রাজনৈতিক বিশ্লেষকরা, মুক্তমনারা এবং বিভিন্ন সংবাদ সংস্থা কিন্তু বলছে এই 5টা কারণে তারা কিন্তু ক্ষমতায় আসার প্রবল সম্ভাবনা। প্রিয় দর্শক বন্ধু, আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে বাংলাদেশের অন্য প্রতিবেদন নিয়ে আবার দেখা হবে হয়তো আগামীকাল। ধন্যবাদ।